কেউ নাই, আরো কাছে আনো, আমি একটু হেলান দিয়ে পড়াই, নাহলে সব রেকর্ড হচ্ছে। সমস্যা কি? তোমরা এলে আমি শুরু করব আবার। থাকারই তো কথা, কারণ আমি কালকে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম রাত 8টায় আসবো। তা আমি শুরু করি। হ্যাঁ, আমার কাজ আছে আরও, আমি শুরু করি। তোমরা যারা আছো তারা ভালোভাবে লিখে নাও এবং তারপরে তোমরা ফেসবুকে শেয়ার করে দিতে পারো। তোমরা অনেকেই সাজেশন চেয়েছিলে আর অষ্টম অধ্যায়ের উপর কথা বলতে বলেছো, কিন্তু আমার মনে হলো যে অষ্টম অধ্যায় না, আমি ওভারঅল পুরো বইটার উপর যদি একটা আলোকপাত করে দিই আবার তোমাদের জন্য, তোমাদের মোটামুটি সিলেবাস সবারই শেষ। সুতরাং আমার মনে হয় যে আমি যদি ওভারঅল একটা সাজেশন দিয়ে দিই, আবারও যথেষ্ট বলেছি ক্লাসে, বারবার বলেছি। কথা কাট আসছে, এখন কি শুনতে পাচ্ছ? এখন কি কথা শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমরা লেখা শুরু করো। দেখো আমাদের সাউন্ড কম বেশি। আচ্ছা এখন কি শুনতে পাচ্ছ? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন কি কথা বোঝা যাচ্ছে? ওকে, কথা যেহেতু ক্লিয়ার, আমি স্টার্ট করছি। তোমরা দেখো 2019 কোশ্চেনটা আমি সামনে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দিই। যদিও এটা ঠিক যে সৃজনশীল কোশ্চেন নিয়ে কিন্তু আসলে সাজেশন করা যায় না, তারপরেও আমি চেষ্টা করব তোমরা যেন ভালো করো। সেই হিসাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা আলোকপাত করে দিচ্ছি। তোমরা বই অথবা খাতা সামনে নাও, নিয়ে দেখো যে আমরা প্রথম অধ্যায় থেকে কি পড়ব। বারবার আমরা বলেছি যে আমরা প্রথম অধ্যায় থেকে 9টি সাউন্ড প্রবলেম বলছো, আবারও সাউন্ড প্রবলেম, মাঝে মাঝে ক্লিয়ার শোনা যায়। রনন একটু দিকে আসবা। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? এই রনন, এটা খুলে দাও, মনে হয় ক্লিয়ার শুনতে পাচ্ছে না, ওরা ম্যাক্সিমাম বলছে যে সাউন্ড ক্লিয়ার না। এখন কি শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার? হঠাৎ লো হয়ে যায়। ঠিক আছে, আমি চেষ্টা করছি। তোমরা এখন যদি শুনতে পারো লেখো, যারা শুনতে পাচ্ছ তারা লেখো। প্রথম চ্যাপ্টারের আমরা 9টি পর্ব পড়ব। বৈশিষ্ট্য সহ উদাহরণ পড়ব, আর ভার্টিব্রাটার কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য সহ ভার্টিব্রাটার সবগুলো শ্রেণী পড়ব উদাহরণ সহ। আর ছোট প্রশ্নের জন্য আমরা সিলোমের অংশটা, প্রতিসাম্যের অংশটা, দ্বিপদ নামকরণ, এই জায়গাগুলো ভালো করে পড়ব। আর প্রাণী বৈচিত্র্যের যে 3টা সংজ্ঞা আছে, প্রাণী বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের যে 3টা সংজ্ঞা আছে, বাস্তুতান্ত্রিক, তারপরে হচ্ছে জীব, তোমার এখানে যে 3 প্রকারের বৈচিত্র্য আছে সেগুলো পড়ে নাও। সাউন্ড প্রবলেম, আমার পক্ষে আর এই সাউন্ড ক্লিয়ার করা সম্ভব না বাবা। তো আমি প্রথম চ্যাপ্টারটা, এই প্রথম চ্যাপ্টারে তোমরা 9টা পর্ব পড়বে উদাহরণ সহ,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সঙ্গে কর্ডাটার বৈশিষ্ট্য সহ তোমরা ভার্টিব্রেটার যে শ্রেণীগুলো আছে, যে অ্যাম্ফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস, এই শ্রেণীগুলো পড়বে উদাহরণ সহ। আর ছোট প্রশ্নের জন্য পজিটিভলি সামনে যে অংশগুলো, প্রতিসাম্যতা, খণ্ডায়ন, সিলম, দ্বিপদ নামকরণ, এগুলো পড়বে। আর এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ঘাসফড়িং, রুই মাছ। ঘাসফড়িং, রুই মাছ প্রথম চ্যাপ্টার আর জেনেটিক্স, এই 4টা চ্যাপ্টার পড়লে কিন্তু তোমরা মোটামুটি 3টা কোশ্চেন পেয়ে যাবা। তাহলে আমরা কি পড়ব? ঘাসফড়িং এর কি পড়ব? ঘাসফড়িং এর আছে কি কি বলো? ঘাসফড়িং এর আমরা পড়ব তোমার হচ্ছে পর্ব থেকে প্রজাতি পর্যন্ত শ্রেণীবিন্যাস। ওই আমি স্লো তো বলি না রে, একটু স্পিডে বলি, তোমরা দাগ দাও। ঘাসফড়িং থেকে পড়ব পর্ব থেকে প্রজাতি পর্যন্ত শ্রেণীবিন্যাস। এরপরে এর যে বাহ্যিক গঠন, এগুলো আমি বারবার বলেছি যে তোমাদের বোল্ড করে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমরা সংজ্ঞা হিসাবে পড়বা। বিশেষ করে ডানার জায়গায়, ডানা বর্ণনা যেটা, সেটা পড়বা। অসিলি পড়বা, পুঞ্জাক্ষী পড়বা। আর বড় প্রশ্নের জন্য পড়বা এখানে তোমার হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন, শ্বসন, দর্শন। ঘাসফড়িং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় সবই তো ইম্পর্টেন্ট এখানে, কাজে পুরো ঘাসফড়িংটাই পড়বা। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দর্শন, ওমাটিডিয়াম, শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, তারপরে হচ্ছে রক্ত সংবহন, আর হচ্ছে রূপান্তর। এই ছিল তোমার ঘাসফড়িং এর ইম্পর্টেন্ট অংশ। এরপরে আছে তোমার রুই মাছ। রুই মাছের কোনো কোশ্চেন আসে নাই 2019-এ, একটি কোশ্চেনও আসে নাই। কাজে রুই মাছ মানেই আমরা কি পড়ব? শুরুতেই আসে তোমার কি আসে বলো? আসে হচ্ছে বায়ুথলি। আর রুই মাছ মানেই যে একচক্রী যে রক্ত সংবহন, সেই রক্ত সংবহনটা পড়বা। তারপরে রুই মাছের ফুলকার গঠন। তারপরে খুব সহজ একটা কোশ্চেন, কিন্তু বোর্ড পছন্দ করে, অনেক সময় কোশ্চেনটা দেয়, রুই মাছের সংরক্ষণ। তাহলে রুই মাছ থেকে আমরা পড়ব তোমার এই রক্ত সংবহনটা ভালো করে পড়ব, ফুলকার গঠন পড়ব, বায়ুথলি পড়ব, তারপরে হচ্ছে শ্বসনতন্ত্রটা পড়ব, আর রুই মাছের সংরক্ষণ পড়ব। ছোট প্রশ্নের জন্য এর যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে পরিবর্তনগুলো, সে রূপান্তরে সেই জায়গাগুলো ভালো করে দেখে রাখবা অবজেক্টিভের জন্য। তাহলে আমরা যদি প্রথম চ্যাপ্টার ঘাসফড়িং, রুই মাছ, এই 3টা চ্যাপ্টার ভালো করে পড়ি, তাহলে এই 3টা চ্যাপ্টার থেকে কিন্তু আমরা 2টা কোশ্চেনের আনসার, ফুল কোশ্চেন পেয়ে যাব ইনশাল্লাহ। তার সঙ্গে জেনেটিক্স নিয়ে আসো। জেনেটিক্স আনলে মোটামুটি 3টা কোশ্চেন পাওয়ার কথা। জেনেটিক্সে আসছে শুধুমাত্র বর্ণান্ধতা। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট কি? আমাদের জন্য ইম্পর্টেন্ট ফার্স্ট ল, সেকেন্ড ল, এপিস্টাসিস, অর্থাৎ 9:7, 13:3, ফার্স্ট ল, সেকেন্ড ল। আর ছোট যেগুলো আছে সেগুলো আমরা পড়ে রাখবো, বাদ দিব না। কি সেটা? সেটা হচ্ছে লিথাল জিন, লিথাল জিন, আর তোমার হচ্ছে হিমোফেলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি। এই 3টা দেখবা, ফার্স্ট ল, সেকেন্ড ল, 9:7, 13:3। আর এখানে সংজ্ঞা যত আছে, সামনে যে সংজ্ঞাগুলো দেয়া আছে, কি কি? হোমোজাইগাস, হেটারোজাইগাস, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, এলিলি, এই যে জায়গাগুলো আছে, তারপরে পলিজেনিক ইনহেরিটেন্স, ডাবল এপিস্টাটিস কি, এই যে যেগুলো সংজ্ঞা আছে সবগুলা পড়বা। আর এই জেনেটিক্স চ্যাপ্টারে আরও 2টো বিষয় আছে, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর এবং এবিও ব্লাড গ্রুপ। তাহলে এই দুটো যদি আমরা ভালো করে রিডিং করে রাখি, আরএইচ ফ্যাক্টরের কি আসে, আরএইচ ফ্যাক্টর কি, এর গুরুত্ব, আর এবিও ব্লাড গ্রুপ বলতে কি বুঝো? এখন স্লো বলেন। আচ্ছা ঠিক আছে, জেনেটিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল, 9:7, 13:3, হিমোফেলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি।
বইটা কাছে নাও, বইটা কাছে নাও, বই কাছে নিয়ে জেনেটিক্স বের করে জেনেটিক্সের প্রথমে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেই সংজ্ঞাগুলো কত পেজ, আমি তো বই নিয়ে বসি নাই, আমি তো আমার মাথা থেকে বলছি, কোশ্চেনটা কাছে আছে। ইয়ে দাও তো, দাঁড়াও, জেনেটিক্সের চ্যাপ্টারের আবার পৃষ্ঠা হচ্ছে 315 নাম্বার জেনেটিক্স চ্যাপ্টারের শুরুতে যে জিন তত্ত্বের সংজ্ঞা, জিন তত্ত্বের প্রয়োজনীয়তা, ফার্স্ট ল এবং ব্যবহৃত অনেকগুলো শব্দ আছে। দেখো 318 থেকে 19 পৃষ্ঠায় অনেকগুলো শব্দ আছে। হ্যাঁ বাবা, অনেকদিন দেখি না তোমাদেরকে, আমাদেরও মন ভালো নেই কারোই, ভালো থাকার চেষ্টা করো। জেনেটিক্স লিখেছো তোমরা? হ্যাঁ না বলো। ফার্স্ট ল, সেকেন্ড ল, 9:7, 13:3, হিমোফিলিয়া লিথাল জিন, এবিও ব্লাড গ্রুপ এবং আরএস ফ্যাক্টরের গুরুত্ব লিখেছ? এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আমি সেগুলো আগে বলে নিই। মানবদেহের যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট আমি আগে সেগুলো বলে নিই। 2020-র জন্য আমাদের ইম্পর্টেন্ট কি? শ্বসনতন্ত্র, মানব শ্বসনতন্ত্র। কোনো কোশ্চেন আসে নাই, তাহলে শ্বসনতন্ত্রের আমাদের আছে কি? আমি বারবার বলেছি শ্বসনতন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা, এটা দেখে রাখবা, এটাতে ভালো করে পড়বা, যেটা ফুসফুসের বর্ণনাটা আর অ্যালভিউলাসের গঠন। ওকে, এখানে তোমরা পড়বে আগে সংক্ষিপ্ত বর্ণনা, তারপরে ফুসফুসের বর্ণনাটা ডিটেইলিংয়ে পড়বে, আর পড়বে অ্যালভিউলাসের গঠন। এরপরে লেখো শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ। এরপরে লিখবা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অর্থাৎ গ্যাসীয় পরিবহন। আর গত বছর তেমন কোনো ডিজিজ আসে নাই, সুতরাং সবগুলো চ্যাপ্টারের ডিজিজ পড়বে। এখানে কোন ডিজিজ আছে? সাইনোসাইটিস। সাইনোসাইটিসটা একদম ডিটেল পড়বে, এর কারণ, লক্ষণ, প্রতিকার। আর আমি ক্লাসেও বলেছি, আবারও বলছি, যে একটা ভালো ফুসফুস আর একটা খারাপ ফুসফুস কেমন হয় একটু রিডিংটা পড়ে রাখবা। যদি ইনকেস আসে, তাহলে তোমরা যদি রিডিংটা পড়ে রাখো তাহলে লিখতে পারবা। আর এখানে ওই যে বহিঃশ্বসন অন্তঃশ্বসনের পার্থক্য, তারপরে দেখবা একটা কোশ্চেন আছে, এটা তোমাদের কাছে একটু কঠিন, যাদের কাছে লাগবে তারা পড়বে না, কিন্তু যাদের কাছে কঠিন লাগবে না তারা পড়ে নিবা। তোমার হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, যেটা প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, এটা একটা কঠিন কোশ্চেন। যদি মনে হয় যে তোমরা পারছো না, আমি তোমাদেরকে ক্লাসে ভালোভাবে বুঝিয়েছিলাম, যদি পারো এটা পড়বে, না পারলে পড়বে না। তাহলে আমরা আবার রিপিট করছি, আই রিপিট, তোমরা শ্বসনতন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা পড়বে, ফুসফুসটা ভালো করে পড়বে, অ্যালভিউলাসের গঠন পড়বে, শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অন্তঃশ্বসন বহিঃশ্বসনের পার্থক্য, আর এখানে ডিজিজ আছে সাইনোসাইটিস, এটা ডিটেইল পড়বে। ওকে, তাহলে শ্বসন আমাদের জন্য যথেষ্ট এবার ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছ? তারপরে যাও, আমি রক্ত থেকে বলছি না,
কারণ রক্ত এবারের জন্য একটু লেস ইম্পর্টেন্ট। রক্তের যেটা পড়বা রিডিং পড়বা তোমরা, আর ডিজিজগুলো পড়বা। রক্ত থেকে কোশ্চেন এসে গেছে, তারপরেও আমি লেস ইম্পর্টেন্টগুলো পরে বলছি, রক্ত এখন বলছি না, পরে বলছি, পরিপাকও বলবো না। চলে যাও বর্জ্য ও নিষ্কাশন, অর্থাৎ 6 নম্বর অধ্যায়। ঠিক আছে, জাহিদ এখানে ম্যাডাম আছে, হ্যাঁ তোমরা কমেন্ট যখন লিখছো ম্যাডাম কিন্তু কমেন্টগুলো চোখে পড়ছে, হয় পড়ো এখানে লিখো, নাহলে তুমি থেকো না বাবা। এমন কোনো কমেন্ট করো না যেটা দেখতে আমার বিরক্ত লাগবে। তোমরা যারা এখানে লিখতে চাচ্ছ তারাই থাকো। মানব শারীরতত্ত্ব বর্জ্য নিষ্কাশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জেনেটিক্সটা তোমার বর্ণন্দতা বাদে সবই পড়তে হবে। জেনেটিক্সটা অনেকবার বললাম। রক্তটা এসে গেছে বাবা, রক্ত এবার ইম্পর্টেন্ট কম, তারপরেও আমি বলছি ইম্পর্টেন্ট ঠিক কম বললে ভুল হবে। এখান থেকে তোমার ডিজিজগুলো পড়তে হবে, পেসমেকার পড়তে হবে, আর সব ডিজিজগুলো পড়তে হবে। আমাকে বলতে দাও শারীরতন্ত্র বজ্র নিষ্কাশন যেটা, সেটা বলি একটু। এটা তোমাদের জন্য এবার খুবই ইম্পর্টেন্ট। আছে কি? নেফ্রনের গঠন, রেচনতন্ত্র কাকে বলে, রেচনতন্ত্রের কাজ, তারপরে নেফ্রনের গঠন, মূত্র সৃষ্টির কৌশল, অসমো রেগুলেশনে রেচনতন্ত্রের ভূমিকা, বজ্র পদার্থ নিষ্কাশনে রেচনতন্ত্রের ভূমিকা। তাহলে রেচনতন্ত্র থেকে আমরা পড়ছি নেফ্রনের গঠন। রক্ত থেকে ডিজিজগুলো পড়বা, রক্ত থেকে শুধুমাত্র ডিজিজ পড়লেই হবে, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর। তারপরে এখানে পেসমেকারটা পড়বে, বেলুনিংটা পড়বে, অ্যাঞ্জিওগ্রাম পড়বে, অ্যাঞ্জিওপ্লাস্টি পড়বে, মানে ডিজিজগুলো সব পড়বে। হৃৎপিণ্ডের গঠনটা জাস্ট একটু দেখে রাখবা। আর রক্তের উপাদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ এবং ছোট কোশ্চের জন্য রক্তের উপাদান। এই তো রক্ত আসছে, রক্ত রিপিট যদি করে তাহলে এগুলো রক্ত করবে। ডিজিজ আর পেসমেকার, ইয়েস ডিজিজ আর পেসমেকার। সাউন্ড নাই কেন? আমি তো বলছি, শুনতে পাচ্ছ না? তোমরা কি 6 নাম্বার চ্যাপ্টার লিখেছো শারীরতত্ত্ব? শারীরতত্ত্ব কি লিখেছো 6 নাম্বারটা বজ্র নিষ্কাশন? আচ্ছা, বজ্র নিষ্কাশন আবার রিপিট করছি। তোমরা নেফ্রনের গঠন লিখবা, পড়বা, মূত্র তৈরির কৌশল, অসমো রেগুলেশন এবং বজ্র পদার্থ নিষ্কাশনে রেচনতন্ত্রের ভূমিকা, এবং অবভিয়াসলি ডায়ালাইসিস, বৃক্কের ডিজিজগুলো, ডায়ালাইসিস, হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর বৃক্ক প্রতিস্থাপন। এই গেল বজ্র নিষ্কাশন। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে বলছি। এবার আসো অষ্টম অধ্যায়, যেটা তোমাদের চাওয়া ছিল, সবারই প্রায় চাওয়া ছিল, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। সমন্বয় এবং নিয়ন্ত্রণে আমরা কি পড়ব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সমন্বয় আর নিয়ন্ত্রণ। এখানে সবার আগে পড়বা স্নায়ুতন্ত্র কাকে বলে, স্নায়ুবিক সমন্বয় কি, নিউরনের গঠন,
সিনাপসের গঠন, স্নায়ুতন্ত্রের প্রকারভেদের যে ছকটা দেয়া আছে এই ছক, করটিকার স্নায়ু, হরমোনাল অ্যাক্টিভিটিস পরে আমি বলি, এটা বলি আগে, এটা বলে নিই। 12 জোড়া যে করটিক স্নায়ুগুলো আছে, স্নায়ুর যে চার্ট আছে, চার্টটা যারা মুখস্থ করবে, কোথা থেকে উৎপত্তি, কোথায় যায়, কি কাজ করে, আর ব্রেন সম্পর্কে কি পড়বে, ব্রেনের তোমার সেরিব্রাম পড়বে, সেরিবেলাম পড়বে। এটার যদি পার্থক্য পড়ে রাখো তাহলেও কিন্তু পড়া হয়ে যায়। করটিক স্নায়ু অল, সেরিব্রাম, সেরিবেলাম। আমি অষ্টম অধ্যায়ই বলছি বাবা, অষ্টম চ্যাপ্টারই বলছি। ব্রেন থেকে পড়বে সেরিব্রাম, সেরিবেলাম। 12 জোড়া করটিক স্নায়ুর উৎস উৎপত্তি যে চার্টটা দেওয়া আছে, চার্ট পড়বা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কান, চোখ এসে গেছে, কান পড়বা, কান, কান শোনা যাচ্ছে, কান পড়বা, কান। কানের কি পড়বা, মধ্যকর্ণ, অন্তঃকর্ণের গঠন, শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা। এবার আসো গ্রন্থি, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য পড়বে। ক্লাসে বহুবার বলেছি, অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য বইয়ের 251 পৃষ্ঠা বের করো। হরমোনের বৈশিষ্ট্য পড়বে, এটা জানার জন্য পড়বে। আর যে 9টা গ্রন্থি আছে, আমি কিন্তু ক্লাসে তোমাদের পিটুইটারি গ্রন্থির সব কিছু মুখস্থ করিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা গ্রন্থি নিঃসৃত হরমোন এবং কি কাজ করে, এটা কয়েকবার যদি রিডিং পড়ে ইনশাল্লাহ হয়ে যাবে। এখান থেকে যে কোশ্চেনে আসুক পারবা। অন্তঃক্ষরা 9টি গ্রন্থি নিঃসৃত হরমোনের নাম এবং কাজ। আর মিশ্র গ্রন্থি হিসাবে অগ্ন্যাশয়টা পড়ে রাখবা। আবার বলবো, অষ্টম অধ্যায়কে আবার বলবো। স্নায়ুতন্ত্রের যে প্রকারভেদের চার্টটা পড়বা, সেরেব্রাম, সেরেবেলাম পড়বে, তারপরে পড়বে 12 জোড়া করটিক স্নায়ুর চার্ট, সব কাজসহ উৎসসহ। এরপরে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কান, চোখ এসে গেছে, কান এবং কিডনি এই দুটোর মধ্যে একটা পাবাই, কোশ্চেন খুলেই পাবা ইনশাল্লাহ। কান এবং কিডনির একটা পাবাই। এই তো অষ্টম অধ্যায় এটুকুই। আর হরমোনের বৈশিষ্ট্য, 9টা যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেই গ্রন্থি নিঃসৃত হরমোনের নাম, কাজ। সাজেশনগুলো দ্বাদশ পরীক্ষার্থী যারা এবং ফার্স্ট ইয়ার যারা, তারা পড়লেও খুব ভালো করবে, অসুবিধা নাই। চোখের কিছু পড়তে হবে না, চোখের যেটা পড়বা, চোখ এসে গেছে, চোখ এসে গেছে, চোখের পড়বা শুধুমাত্র যে চোখের যে প্রকোষ্ঠগুলো আছে, প্রকোষ্ঠগুলোর নাম পড়তে পারো। এই চোখ আর আসার কথা না। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচরণ চ্যাপ্টার। আচরণ থেকে কোনো কোশ্চেন আসে নাই। প্রাণীর আচরণ, এখন প্রাণীর আচরণে A to Z, এখানে আর কোনো সাজেশন নাই। প্রাণীর আচরণ প্রথম থেকে শুরু করে এই যে সহজাত আচরণ, আচরণের দিক, তারপর হচ্ছে ট্যাক্সিসগুলো,
তারপরে হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, সহজাত আচরণের উদাহরণ, মাকড়সার জাল বানানো, প্যাভলের পরীক্ষা, প্যাভলভ যে তথ্য দিয়েছেন পরীক্ষা, শিখন আচরণ কি, সামাজিক আচরণের মৌমাছি। আচরণ থেকে একটা কোশ্চেন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচরণ থেকে একটা কোশ্চেন পাবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলা 2020-র জন্য কিন্তু আমি বলে গেলাম, সব বললাম। সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার ঘাস ফড়িং, রুই মাছ, মানব। ক্লিয়ার না কেন? আমি তো ক্লিয়ারলি বলছি, যথেষ্ট জোরে বলছি। প্রথম চ্যাপ্টার ঘাস ফড়িং, রুই মাছ, জেনেটিক্স, তারপরে হচ্ছে মানব শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, সমন্বয় আর আচরণ। এই কয়টা পড়লে আমার ধারণা 5টাই কমন পাবা। 4টা তো ওভারশিওর, আর 5টার জন্য আরেকটু এদিক ওদিক। সাদ একদম ওকে, একদম সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা বললাম আমি। এবার আসো জেনেটিক্সটা। আবার জেনেটিক্সটা আসছে শুধু বর্ণান্ধতা, বর্ণান্ধতা বাদ দিয়ে সব পড়তে হবে। ফার্স্ট ল, সেকেন্ড ল, 9:3, 9:7, 13:3, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি, ABO ব্লাড গ্রুপ অ্যান্ড RH ফ্যাক্টর। এই আর অভিব্যক্তি থেকে ডারউইনিজমটা পড়বা, ল্যামার্কিজম পড়বা, রিডিং পড়ে রাখবা ইনশাল্লাহ। এগুলো থেকে সব কমন থাকবে। এবার আসি, যদিও তোমাদের একটা কোশ্চেন এসে গেছে, তোমার কোন চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আবার রিপিট হতে পারে, ইমিউনিটি, মানবদেহের প্রতিরক্ষা। এটা একটু নিয়ে নাও, লিখে নাও। কোনটা বলবো ফারহান, কোনটা বলবো? ফারহান কোনটা বলবো? এমসিকিউ এর জন্য বাবা, এমসিকিউ তোমরা কয়েকটা বোর্ডের সবগুলো কোশ্চেন সলভ করবা, 5-7 বছরের সলভ করবা, তারপরেও দেখবা 2-1টা বাকি থাকবে। এই যে বড় কোশ্চেনগুলো পড়ছো, এমসিকিউ এর জন্য আমি আরেকদিন ক্লাস নিব, আমি আর 2 দিন ক্লাস নিব। আজকে আমি প্রতিরক্ষাটা বলে চলে যাব, আর আবার সাদের সঙ্গে কথা বলে আমি ঠিক করে দিব তোমাদের। আর 2 দিন ক্লাস নিব, একটা নিব হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট যেগুলো, আজকে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম, আর একটা এমসিকিউ এর জন্য ডিটেইলিংয়ে বলবো। আজকে আর একটা চ্যাপ্টার একটু দাগ দিয়ে নাও, মানবদেহের প্রতিরক্ষা। প্রতিরক্ষা থেকে শুধুমাত্র প্রথম প্রতিরক্ষা স্তর এসেছে। থ্যাংক ইউ বাবা। প্রথম প্রতিরক্ষা স্তর বাদ দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে কিন্তু অ্যান্টিবডি আর মেমোরি সেল। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অ্যান্টিবডি, মেমোরি সেল। সবাই ভালো থেকো, করোনা ভাইরাসের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে রেখো, হাত ধুইও, পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, বারবার হাত ধোবে এবং কোনোভাবে বাইরে যাবে না, স্টে অ্যাট হোম। বাসায় থেকো, বাসায় থেকো এবং বাসায় থেকো। বাসায় থাকার চেয়ে আর অন্য কোনো পথ নেই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।